আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দুই একটা কথা বলবো। কথাগুলোর মধ্যে অনেক তথ্য আছে, একটু শুনবেন কষ্ট করে সবাই। দরকারি কথা, দরকারি বিষয়গুলো। স্বৈরাচারী সরকারের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব ব্যক্তিগত কারণ অথবা শারীরিক সমস্যা দেখিয়ে উনি যখন পদত্যাগ করলো রাষ্ট্রপতির পদ থেকে, তখন রাষ্ট্রপতির পদটা খালি হলো। তো রাষ্ট্রপতি পদ খালি হওয়ার পরে 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন দিতে হয়। এটা সাংবিধানিকভাবে আইন করা আছে, সাংবিধানিকভাবে এটা স্বতঃসিদ্ধ। তো এখন বর্তমান যে সরকার, ওনারা আগামী 20 আগস্ট 2026 নির্বাচনের সময়টা নির্ধারণ করেছেন। 23তম রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী নির্বাচনটা, অর্থাৎ 20 আগস্ট 2026 যে নির্বাচনটা হবে সেটা হবে 23তম রাষ্ট্রপতি নির্বাচন। এখন কথা হচ্ছে যে এই রাষ্ট্রপতি নির্বাচনে দুটো প্রার্থী দিয়েছে। বিএনপি দিয়েছেন বর্তমান সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। উনি অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ একজন, এবং উনি একজন ভালো রাজনীতিবিদ। ওনার যে বর্ষিয়ান রাজনীতি, উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এবং ওনার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এক প্রকার ধরতে গেলে, দলের দুঃসময় দলের হাল ধরে রেখেছেন, এবং আরও বিভিন্ন সময় দীর্ঘ সময় দলের মহাসচিবের দায়িত্বে টিকে রয়েছেন উনি। তো ওনার কিছু কলা কৌশল আছে, ভালো মানুষ একজন। সেরকম বড় কোনো কলঙ্ক বা বড় কোনো বিষয়, ওনার কোনো মামলা হামলা বা এই ধরনের দুর্নীতির কোনো বিষয় ওনার জন্য আসে নাই। মামলা টামলা যেগুলো আছে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে স্বৈরাচারী সরকার সময় সবাইকে মামলা দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের সবাই যেরকম মামলা খেয়েছে সেরকম উনি দলের প্রধান হিসেবে, মানে মহাসচিব হিসেবে উনিও কিছু মামলা খেয়েছেন। সেগুলো এত বড় কোনো ফ্যাক্টর না। তবে ওনার যে বিষয়টা, বিভিন্ন ক্রিটিকরা, রাজনৈতিক যারা সমালোচনা করেন, ক্রিটিকরা ওনার সম্পর্কে যে সমস্ত সমালোচনাগুলো বা ক্রিটিকগুলো করেছেন, তার মধ্যে ওনার সবচেয়ে বড় যেই সমস্যাটা ওনারা বের করেছেন সেটা হচ্ছে যে উনি একজন নরম মানুষ, মানে কম্প্রোমাইজ মানসিকতার একজন মানুষ, শক্ত স্ট্যান্ড নিতে পারার মতো একজন মানুষ উনি নয়। উনি কম্প্রোমাইজ মানসিকতা রাখেন সবসময়। আর ওনার যে আর অন্যান্য দোষের ভিতরে যেটা বলে যে ওনার এই যে রাজাকারের ছেলে বা অমুক সমুক এই সমস্ত কথাবার্তাগুলো বলে, এগুলো রাজনীতিবিদরা রাজনীতির মাঠে অনেক কিছু বলে, এই ধরনের কথাবার্তাগুলো বলে আর কি। তবে ওনার বাপ কিন্তু মুসলিম লীগ করতো, এটা কিন্তু স্বতঃসিদ্ধ ইতিহাস স্বীকৃত কথা এটা। এখন আসেন, এই 11 দলীয় জোট থেকে যাকে দেওয়া হয়েছে তিনি ডক্টর আলী আহমদ বীর বিক্রম। উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা। ওনার যে দোষের ভিতরে ক্রিটিকরা ওনাকে একজন শক্ত মানুষ হিসেবে পরিচিত, উনি পরিচিত। তো ওনার জীবনে সেরকম কোনো কলঙ্ক বা সেরকম কোনো বড় দুর্নীতির কোনো মামলা বা সে ধরনের কোনো কিছু নাই। কিছু মামলা হামলা ছিল, এগুলো হচ্ছে রাজনীতির মাঠের জন্য ছিল আর কি। তবে ওনার সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হচ্ছে যে উনি ওনারা হচ্ছে এই দেশটার ফাইন্ডার্স ফাদার্সদের একজন, মানে উনি একজন মুক্তিযোদ্ধা। ওনারা এই দেশটাকে মুক্তিযুদ্ধ করে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছিল, এবং পরবর্তী সময়ে তাদের যে যুদ্ধটা, তাদের মুক্তিযুদ্ধ কিন্তু 71 সালে শেষ হয় নাই। তাদের যে যুদ্ধটা সেটা ছিল ভারতীয় আগ্রাসন মুক্ত রাখার জন্য এই বাংলাদেশকে, অর্থাৎ ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ রাখার জন্য ওনাদের যুদ্ধটা টিল নাও আজও পর্যন্ত বিদ্যমান। এটা এই যুদ্ধটা এখন 20 আগস্ট 2026 তারিখে 23তম রাষ্ট্রপতি নির্বাচন তো অনুষ্ঠিত হবে, কিন্তু ভোট কে দিবে, কারা দিবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য? তো বিএনপি আমাদের দেশে যেহেতু সাধারণ মানুষ রাষ্ট্রপতির ভোট দেয় না, সংসদ সদস্য যারা থাকে তারাই ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। তো সেক্ষেত্রে বিএনপি জোটে সংরক্ষিত মহিলা আসন সহ বর্তমানে 247টি ভোট রয়েছে বিএনপিতে। 11 দলীয় জোটে তাদের সংরক্ষিত মহিলা আসন সহ সব মিলে 77টি ভোট আছে। তার মানে আলটিমেটলি একটা সত্য কথা সেটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি রাষ্ট্রপতি হয়ে যাবেন দলের পক্ষ থেকে। যেহেতু উনি 247টা ভোট যদি উনি পায়, তাহলে উনি তো অটোমেটিক্যালি উনি পাবে তো উনি অটোমেটিক রাষ্ট্রপতি। কিন্তু কথা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে আমরা কাকে নির্বাচন করব, কে জরুরি দেশের জন্য? আমরা তো দেশকে নিয়ে অনেক কিছুই বলি, যে সবার আগে দেশ। মঞ্চ উঠে সবাই একজনের হাত ধরে লম্বা একটা স্লোগান দেয়, সেটা সর্বশেষ, সেই স্লোগানটা সর্বশেষ শব্দটা হচ্ছে যে সবার আগে
দেশ, যদি আমরা দেশের স্বার্থ চাই তাহলে দেশের স্বার্থের জন্য কাকে ভোট দেওয়া জরুরি, সে বিষয়টাই মূলত আজকের আলোচনার বিষয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে, তো উনি কখনোই শক্ত স্ট্যান্ড নিতে পারেন নাই, পারবেনও না। এবং ওনার কারণে ওনার যে শক্ত স্ট্যান্ড নিতে না পারার যে দুর্বলতা, সেটার কারণে বিগত 17 বছরের স্বৈরাচারী সরকারের সময় বিএনপি একেবারে মুমূর্ষু অবস্থায় চলে গেছিল। এই দলটা, রাজনৈতিক দলটা একটা মুমূর্ষু অবস্থায় চলে গেছিল ওনার এই দুর্বলতাটার কারণে। তো এখন উনি যে সর্বাবস্থায়, ওনার একটা গুণ ছিল যে, সেটা অনেক জায়গায় দুর্বলতা, অনেক জায়গায় দোষ, অনেক জায়গায় আবার ভালো গুণ। সেটা কি? কম্প্রোমাইজিং মানসিকতা। উনি সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সবসময় ওনার সবচেয়ে বড় যে যোগ্যতাটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে কি, উনি কম্প্রোমাইজ করার মানসিকতা রাখে। তার মানে উনি কম্প্রোমাইজ মানসিকতার একজন মানুষ, কম্প্রোমাইজ পার্সোনালিটি। এখন কথা হচ্ছে যে, আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত, তাদের একটা আগ্রাসন সবসময় এই দেশের উপরে থাকে, তাদের একটা প্রভাব সবসময় এই দেশের উপর থাকে। তারা সবসময় চায় এই দেশটাকে তাদের করদ রাজ্য হিসেবে তাদের অধীনস্থ করে রাখার জন্য। এটা তাদের চেষ্টা, এবং এটা তারা করে ফেলেছিল, একেবারে 100% পরিপূর্ণ করে ফেলেছিল। অল্প কিছু হয়তো বাকি ছিল দেশটাকে তাদের করদ রাজ্যে পরিণত করার জন্য। ঠিক মাঝখানে বেজালটা করে ফেললো যে, এই 2024 সালে যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে সব এই টোটাল চেষ্টাটাকে বন্ডুল করে দিয়েছে। একেবারে তারা ঘরের দরজায় পৌঁছে গেছিল, এই ঘরে ঢুকবে দরজা খুলে, তারপরে দেশটা তাদের করদ রাজ্য। এই অবস্থায় দেশটা তাদের যে শিকলটা, তাদের যে চেষ্টার শিকলটা ছিঁড়ে ফেলেছে 2024-এর ছাত্র আন্দোলন। এবং এই কাজটা তারা যাদেরকে দিয়ে করেছিল 17 বছর ধরে, যে দলকে দিয়ে, যে রাজনৈতিক পক্ষকে দিয়ে তারা এই দেশে তাদের যে প্রভাবটা বিস্তার করেছিল, তারা এই দেশটাকে করদ রাজ্য বানানোর একেবারে যে 100% সফলতার দিকে চলে গেছিল, সেটা যাদেরকে দিয়ে করেছিল তারাও চলে গেছে 2024 সালের আন্দোলনের ফলে। এখন তাদের সাথে যে কানেকশনটা এই দেশের, সেটা কিন্তু মাঝখানে ছেড়ে গেছে। তারা নতুন করে কানেকশনটা দেওয়ার চেষ্টা করতেছে, যে কারণে এই রাষ্ট্রপতি নির্বাচনের আগেই ভারতের পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 3টা গোয়েন্দা সংস্থার ভিতরে একটা হচ্ছে যে লিরগুনজা ইউমি, ইহুদিদের ইসরায়েলি সংস্থা এটা। আরটা হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আমেরিকার। আরেকটা হচ্ছে যে ভারতের। এই 3টা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা। এরা কিন্তু কোনো চোর, ডাকাত, বদমাশ, গুন্ডা, ফান্ডা, সান্ডা বা বোমারু, তারপরে এই আপনার ওই যে সন্ত্রাসী, এদেরকে ধরে না। এদের সাথে এদের কোনো কাজই নেই। এদের কাজটা হচ্ছে যে কোন রাষ্ট্রে, কোন দেশে তারা অধীনস্থ করে রাখবে, কোন রাষ্ট্রের ক্ষমতায় কে যাবে, কোন রাষ্ট্রের কোন পদে কে বসবে, এগুলোই তারা কি করে নির্ধারণ করে দেয়। এই গোয়েন্দা সংস্থাগুলোর কাজ হচ্ছে এটা। এরা কিন্তু চোর ডাকাত দ্বারার গোয়েন্দা সংস্থা না, গুন্ডা বদমাশ দ্বারার গোয়েন্দা সংস্থা না, এটা এরাই নির্ধারণ করে দেয়। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে গতকালকে এবং ইয়াতে দেখলাম যে, এই যে রয়ের প্রধান বাংলাদেশের সফরে আসছে, হঠাৎ করে তার কিছু বিশ্বস্ত সফর সঙ্গী নিয়ে সে দেশের সফরে আসছে। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের সময় আসছে। এখন কথা হচ্ছে যে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দ্বারা কখনোই সম্ভব নয় শক্ত স্ট্যান্ড নেওয়ার মতো, কারণ এটা প্রমাণিত, ইতিহাস প্রমাণিত সেটা। এবং ওনার এই শক্ত স্ট্যান্ড নিতে না পারার যে দুর্বলতা, সেটাই কিন্তু বিএনপির দুরবস্থা করে ফেলছিল একেবারে লাস্ট পর্যায়ে। সঠিক সময় সঠিক পদক্ষেপ উনি নিতে পারে না। এখন এই যে বেঁচে থাকে কে? অলি আহমদ বীর বিক্রম সাহেব। আমি প্রথমেই বলেছি যে ওনারা 71 সালে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল পাকিস্তান থেকে। তার পরবর্তীতে টিল নাম আজ পর্যন্ত তাদের যুদ্ধটা, সেটা হচ্ছে ভারতীয় আগ্রাসন মুক্ত রাখা এই দেশটাকে, এই বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন মুক্ত রাখা, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বাংলাদেশের করে রাখা, বাংলাদেশি করে রাখা। এটা হচ্ছে তাদের যুদ্ধ, এটা হচ্ছে তাদের চেষ্টা। এখন আসেন, আমাদের যে বর্তমান সরকার, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি কিন্তু দেশটা যদি চালাতে চায় সঠিকভাবে, ওনার যে 5 বছর মেয়াদ আগামী ইলেকশন আসা পর্যন্ত, এই 5 বছর যদি সঠিকভাবে দেশটা চালাতে চায়, তাহলে ওনাকে একটা কম্প্রোমাইজিং মানসিকতার ভিতর দিয়ে দেশটাকে চালাতে হবে। উনি কিন্তু শক্ত স্ট্যান্ড নিতে পারবে না।
উনি যদি শক্ত স্ট্যান্ড নেয় তাহলে আলটিমেটলি কতটা দেশের যেমন হবে তেমন ওনারই হবে, এটা ইতিহাস প্রমাণিত। যেমন কি ধরেন আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি কিন্তু দেশের খুবই জনপ্রিয় একজন মানুষ, জনপ্রিয় একজন রাষ্ট্রপতি, উনি মুক্তিযোদ্ধাও। তার মানে ওনারা যুদ্ধ করে পাকিস্তান থেকে দেশ স্বাধীন করেছিল। তার পরবর্তী সময়ে ওনাদের সবচেয়ে বড় যে যুদ্ধটা ছিল সেটা কি, ভারতের আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত রাখা। উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেন 3.5 বছরের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থা, 3.5 বছর সময়ে, তার আগে স্বৈরাচারী সরকার, তারপরে সামরিক শাসন, কুর পরে কু হওয়া, সামরিক কু হওয়া, এই দেশে একটা জর্জরিত দেশ, যুদ্ধবিধ্বস্ত এবং একটা জর্জরিত দেশ, একেবারে সিরেফাট একটা অবস্থায় দেশের দায়িত্ব উনি নিয়েছেন। 3 থেকে 3.5 বছরের মধ্যে উনি মোটামুটি একটা সিস্টেমে দেশটাকে দাঁড় করাই ফেলছিল। যদি উনি যে স্ট্যান্ডগুলো নিয়েছিলেন, উনি যে শক্ত পদক্ষেপগুলো নিয়েছিলেন এবং দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং দেশের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতিকে বদলানোর জন্য, পররাষ্ট্রনীতিকে বদলানোর জন্য এবং দেশকে অর্থনৈতিকভাবে গড়ে তোলার জন্য, দেশের ভিতরে শিল্প বিপ্লব ঘটার জন্য এবং কৃষি বিপ্লব উনি সৃষ্টি করেছেন। উনি কৃষি বিপ্লবের জনক বলা হয় ওনাকে। বাংলাদেশে কৃষি বিপ্লবের জনক হচ্ছে জিয়াউর রহমান সাহেব। এটা কিন্তু এই বিগত সময়ে বারবার করে যারা বিএনপি যে ক্ষমতায় আসছিল তারা কিন্তু এটা সাংবিধানিক করতে পারে না জিনিসটাকে। এটা কিন্তু আপনি ইতিহাসের পাতা থেকে গেছে জিনিসটা। এখন উনি যে পদক্ষেপগুলো নিয়েছিল, উনি যদি 15 থেকে 20 বছর ক্ষমতায় যদি টানা থাকতে পারতেন, জিয়াউর রহমান সাহেব এত দেশপ্রেমিক লোক ছিলেন যে উনি কিন্তু এই দেশটাকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া বানিয়ে ফেলতেন। আমরা আজ সিঙ্গাপুর অথবা মালয়েশিয়ার মতো একটা নামক বাংলাদেশে আমরা থাকতাম, বসতাম। আজকে যে কথা বলতাম যে সিঙ্গাপুরের মতো অথবা মালয়েশিয়ার মতো একটা বাংলাদেশে আমরা বসে কথা বলতাম যে, এবং এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু বুঝে ফেলেছিল যে আমরা যাদেরকে করদ রাজ্য হিসেবে করদ রাজ্য বানিয়ে রাখতে চাই, সেই দেশের ক্ষমতায় যে লোক বসেছে আজকে, সে কিন্তু যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে এই দেশটাকে সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া বানিয়ে ফেলবে। মানে ভারতকে ডিঙ্গিয়ে সামনে চলে যাবে এই দেশটা। দ্রুত ওই লোকটাকে পদ থেকে সরান এবং দুনিয়া থেকে সরান। তারা এই পদক্ষেপ ইতিহাস স্বীকৃত এবং তারাই করেছে এটা। আমি ইতিহাস পড়ে যেটা জানি যে সেটা হচ্ছে, এবং ভারতই করেছে এই কাজটা। জিয়াউর রহমান সাহেবকে কিন্তু ভারতই মেরেছে। এবং এই কাজটা তারা কেন করেছে, যে লোকটা এই দেশটাকে সামনে নিয়ে যাবে তাকে আগে আটকাও, তারপরে দেশ আটকাতে পারবে। এবং এই কারণে তারা এই কাজটা করেছে। যদি ইতিহাস এই ঘটনাটাকে যদি আমরা ইতিহাস থেকে সত্য মনে করি এবং এটাকে 100% সত্য হিসেবে ধরে নেই, তাহলে বর্তমান যে প্রেসিডেন্ট তারেক রহমান সাহেব, ওনাকেও ঠিক একই কম্প্রোমাইজিং মানসিকতার ভিতর দিয়ে দেশটাকে চালাতে হবে। এই ভাষা ঠিক রাখতে হবে, এই ভাষা ঠিক রাখতে হবে, দোনো ভাষা ঠিক রেখে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ বিগত সময় যারাই শক্ত পদক্ষেপ নিতে গিয়েছে তারাই ধরা খেয়েছে। এখন যদি আমাদের প্রধানমন্ত্রী কম্প্রোমাইজিং মানসিকতার হয় এবং রাষ্ট্রপতিও যদি কম্প্রোমাইজিং মানসিকতার হয়, শক্ত স্ট্যান্ড নেওয়ার মতো লোক না হয়, তাহলে কিন্তু এই দেশের মাথার উপরে আবার তারা এসে বিগত স্বৈরাচারী সরকারের সময় যখন দেশটাকে তারা করদ রাজ্যে পরিণত করে ফেলছিল, ঠিক একইভাবে তারা মাথার উপরে এসে আবার বসে যাবে। এই জন্য আমাদের রাষ্ট্রপতি পদের জন্য একজন শক্ত স্ট্যান্ড নিতে পারার মতো মানুষের দরকার, দেশটাকে বাঁচানোর জন্য। এখানে দল বাঁচানো গুরুত্বপূর্ণ নয়, দেশ বাঁচানো গুরুত্বপূর্ণ। যদি আমাদের দেশটা বেঁচে থাকে, দেশটা সঠিক জায়গায় থাকে, তাহলে কিন্তু দল অটোমেটিক বেঁচে থাকবে। একটা না হলে আরেকটা বাঁচবে, এই দল না হলে ওই দল বাঁচবে, এই দল না হলে ওই দল বাঁচবে, এই দলটা এই কন্ডিশনে না হলে ওই কন্ডিশনে, দল কিন্তু বেঁচেই থাকবে দেশে, দল কোথাও যাবে না। কিন্তু দেশটা বাঁচানো জরুরি। দেশ না বাঁচলে দল দিয়ে কী করবেন, দল কোথায় থাকবে? এখানে দল বাঁচানো গুরুত্বপূর্ণ না, দলের ভালো মানুষ হিসেবে দলের একজন মানুষকে রাষ্ট্রপতি বানানো এটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ নয়। দেশের স্বার্থে কাকে প্রয়োজন? আগে দেশ। সেজন্য দেশের স্বার্থে যে লোকটাকে প্রয়োজন সেই লোকটাকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বানানো উচিত। এবং এই ক্ষেত্রে সবচেয়ে সকল বিবেচনায় অলি আহমদ বীর বিক্রম হচ্ছে যোগ্য মানুষ। ওনার আমি মনে করি দেশের স্বার্থে, বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে, ভারতীয় আগ্রাসন মুক্ত রাখার যে স্বার্থ দেশটাকে, সেই স্বার্থে এই দেশটাকে স্বাধীন এবং সার্বভৌমভাবে এটা করদ রাজ্য পরিণত না হওয়ার জন্য, স্বাধীন সার্বভৌমত্ব সঠিকভাবে দেশটাকে তার নিজস্ব পরিস্থিতিতে, নিজস্ব অবস্থানে সামনে এগিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রপতি পদটাতে অলি আহমদ বীর বিক্রম সাহেবকে নির্বাচিত করা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দলের স্বার্থটা গুরুত্বপূর্ণ নয়। আমার অনুরোধ হচ্ছে সবার কাছে, দলের স্বার্থটা গুরুত্বপূর্ণ নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অযোগ্য লোক না, উনি যোগ্য লোক, 100% যোগ্য লোক, উনি ভালো মানুষ উনি। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একজন শক্ত স্ট্যান্ড নিতে পারার মতো একজন লোক রাষ্ট্রপতির পদে দরকার, এবং সেটাই বিবেচনা করার জন্য সবার কাছে অনুরোধ।